নিক্তিটা পরিষ্কার হয়ে গেলে বাকি সবকিছু সেখান থেকে ফ্লো করা এবং বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সংকটের জায়গা হচ্ছে যে আমরা কি আগে রাষ্ট্র পেয়েছি না আগে জাতি হয়েছি, এই জিনিসটা আলোচনাটা পরিষ্কার না আমাদের কাছে। আওয়ামী বাম কলকাতা দিল্লির যে বয়ানটা প্রচলিত আছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্য দিয়ে বলা হচ্ছে যে আমরা 9 মাসে জাতি হয়েছি, আমাদের এর আগের কোনো অতীত নাই। আমাদের আগের অতীত যা ছিল খুবই বাজে, খুবই খারাপ, খুবই অবহেলিত, বঞ্চিত, আমাদের গর্ব করবার মতো কিছু নাই। আমরা শুধু পরাধীন ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম। ভারত মাতার মাধ্যমে আমরা 1971 সালে স্বাধীন হইলাম এবং আবির্ভূত হইলাম পৃথিবীতে। অ্যাজ ইফ আমার বাবা নাই, মা নাই, দাদা, নানা, আমার পরদাদা, আমার কোনো ইতিহাস নাই। এই ইতিহাসের সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে শেকড় ছিল, আমার রুট থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। অথচ আমার তো হাজার বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন টিউন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন। যারা শাসি থেরোরের বই পড়েছেন, দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার, তারা জানেন, অথবা যারা পড়েন নাই আমি তরুণদেরকে অনুরোধ করবো দয়া করে বইটা পড়বেন। দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার, শাসি থারুরের। অন্য কোনো নামে বাংলা অনুবাদ আছে কিনা আমার জানা নাই আর কি। উনি সেখানে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং করে দেখিয়েছেন এবং অন্যান্য অর্থনীতিবিদরাও বলেছে যে মুঘল এম্পায়ার যখন ছিল 1700 সালে, সেই সালটাতে পুরো আমাদের এই যে দক্ষিণ এশীয় ভারতীয় অঞ্চল যেটাকে বলছি, হিস্টোরিক ব্রিটিশ ইন্ডিয়া যেটা, সেটার জিডিপি ছিল গ্লোবাল জিডিপির 27 থেকে 28%। মানে যারা জিডিপি বোঝেন তারা বুঝবেন যে সারা দুনিয়ার যত প্রোডাকশন আছে, ম্যানুফ্যাকচারিং আছে, এর সবকিছু মিলায়ে তার 27 থেকে 28% হতো এই ব্রিটিশ ইন্ডিয়াতে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, এই অঞ্চল মিলে ব্রিটিশ ইন্ডিয়াতে 11টা প্রভিন্স ছিল। তার ভিতরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল, হিস্টোরিক বেঙ্গল, যেটা পশ্চিম বাংলা, আসাম, আরাকান, এগুলো সব মিলায় জেলায়। এই 28%-এর ভিতরে 13 থেকে 14% প্রডিউস হতো এই বেঙ্গলে। তাহলে 1700 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে আমার অঞ্চল, আমার এই বঙ্গীয় জনপদ সারা দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল। আজকের আমেরিকা ইকুইভ্যালেন্ট ধরেন, দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট প্রসপারাস রিজিয়ন অফ দ্য কান্ট্রি, অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে বলা হচ্ছে 71 সালে যে আমার আসলে কোনো গল্প নাই, আমার ইতিহাস নাই, আমার পূর্বপুরুষ নাই, আমি ছিলাম না, আমার আদি নাই, অন্ত নাই, কিছু নাই, আমি সাডেনলি নাজিল হয়েছি। যারা মিস্টার বিন দেখেছেন, মিস্টার বিনের শুরু হয়টা কিভাবে যদি কারো মনে থাকে, দেখবেন যে একটা ইটের রাস্তার উপরে একটা লাইট পড়ছে, সাডেনলি একটা মানুষ ধপ করে ওখানে পড়ে গেছে। মানে হচ্ছে একটা ভিন গ্রহ থেকে একটা মানুষ আসছে, আসার পরে সে যা যা করেছে সেটা আসলে ওই সমাজের সাথে যায় না। এই জন্য এটা হাসির খোরাক হয়েছে যে একটা ব্রিটিশ কালচারাল সোসাইটিতে এই জিনিসগুলো এটার সাথে যায় না। তো আমাদেরকে মনে হয়েছে যে আমাদের একটা লাইট ধরেছে, 9 মাসের একটা গল্প বলেছে, আমরা হুট করে আসমান থেকে নাজিল হয়ে বাঙালি জাতি হয়ে গেছি সাডেনলি। এই ন্যারেটিভের সংকট হচ্ছে যে শেকড় থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এবং আলাদা করে দেওয়ার কারণে যেটা হয়, কোনো প্রশ্নের উত্তর মেলে না। কারণ সাডেনলি যখন আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার মা নাই, আপনার নাম নাই, পরিচয় নাই, বাড়ি নাই, গ্রাম নাই, জন্ম তারিখ, দিন নাই, আমার সবকিছু গুম করে দেওয়া হয়েছে। আমার গ্লোরির, আমার হিস্ট্রির যা কিছু আছে সবকিছু গুম করে দেওয়া হয়েছে। সেই জায়গাতে আজকে যে টাইটেল বোঝার জন্য কেন এটা জরুরি, যে ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হবার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদের যে হিস্টোরিক্যাল স্ট্রাগলটা আছে, সেই লড়াইটা সম্পর্কে তরুণদের জানতে হবে। যে আমার 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 বয়স আছে, আমার বাবা ছিলেন, আমার দাদা ছিলেন, দাদার দাদা ছিলেন, আমার লড়াই ছিল, আমার হাবিলদার রজবালি ছিল, আমার তিতুমির ছিল, শরীয়তুল্লাহ ছিল, যোগেন মন্ডল ছিল, সব ছিল, আমার এরকম অনেক কিছু আছে। আমার শত শত বছরের লড়াই আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আছে, সাহাবীরা পর্যন্ত এসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়
চিটাগাং বন্দরে 6 জন সাহাবী এখানে ল্যান্ড করেছেন, ট্রেড করেছেন, কয়েক সপ্তাহ ছিলেন। এবং দেখবেন চিটাগাং এর ভাষার গ্রামারের সাথে কিন্তু আরবির সম্পর্ক আছে। চিটাগাং যদি কেউ থাকেন এখানে বুঝবেন, তারা কিন্তু আগে দেখবেন হ্যাঁ নাটা কিন্তু আগে বলে। কলেমার যে ফরম্যাট দেখছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা আগে লা আরবিতে হচ্ছে নেগেট করে ফার্স্ট, ন খাইয়ে ন যাইয়ে, যারা চিটাগাংয়ান আছে তারা বুঝবেন। এই জন্য দেখবেন যে ওই আরব ট্রেডার্সদের ইনফ্লুয়েন্স কিন্তু চিটাগাং কক্সবাজারের ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরাকানের ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এই ইতিহাসটা কেন জরুরি? যে আমার রুট আছে, আমার জীবনের গল্প আছে। এই গল্পটা না জানলেই বারবার ফ্যাসিবাদ চলে আসবে। বাহির থেকে কলকাতা এসে থেকে বলবে তুমি অমুক, লন্ডন থেকে এসে বলবে তুমি অমুক, পশ্চিমারা আয়সা বলবে তুমি অমুক, দিল্লি আয়সা বলবে তুমি অমুক, বেইজিং আয়সা বলবে তুমি অমুক। কিন্তু আমি আসলে কেউই না, আমি আমার নিজস্ব পরিচয় আছে। এই পরিচয়টাই হচ্ছে আপনাকে, আমাকে, আমাদেরকে জাতি হিসাবে তৈরি করবে, যেখানে ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার, আমার শেকড়ের সাথে আমার কানেকশনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে, অথবা যদি 47 থেকে ধরে আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে, এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই। পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে। জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এটা রাষ্ট্র হয়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক একতলাফ আছে, কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে। বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটপাররা একসাথে বসে দেখবেন যখন রাজুকের প্লট ফ্ল্যাট বরাদ্দ বিল আসে, দেখবেন এই বাটপাররা কেউ প্রতিবাদ করে না। একদম 300-350 ভোট এক বিলে। সকল বাটপারদের সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি 8 লাখ 10 লাখ অথবা 20 লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে, আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার দামের গাড়ি আনতে পারবেন, তখন দেখবেন সব পেঙ্গুইনরা একমত হয়ে যায়, কোনো মত নাই পেঙ্গুইনের মধ্যে। অতএব দেখবেন যে লুটপাটের বংশগতীয় রাজনীতি। তারপর দেখবেন থোক বরাদ্দ, সকল দলের কথা বলছি, কিন্তু থোক বরাদ্দ আছে, এমপিদেরকে 5 কোটি 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা থোক দিয়ে দেয় বছরে হিসাব ছাড়া। থোক বরাদ্দও দেখবেন কোনো ইখতিলাফ নাই, এত মিল মহব্বত। চোর বাটপাটদের ভিতরে যে কি পরিমাণ মিল মহব্বত থাকতে পারে, এই বিলগুলো না দেখলে বুঝবেন না। এটা কেন? কারণ এটাকে তারা রিপাবলিক করতে চায় না, এটাকে তারা বংশীয় রাজনীতি করতে চাইছে। থার্ড সংকট হচ্ছে এই রাষ্ট্রের, আমরা কেউ নাগরিক না, আমরা এখানে থাকি। বাসিন্দা আর নাগরিক হওয়ার পার্থক্য আছে। লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয়, রক্তের উপর দিয়ে নাগরিক হইতে হয়। বাসিন্দা পশু পাখিও বাসিন্দা। সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে। সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায়, তখন কি বিএসএফ ওকে আটকায়? ওর কি পাসপোর্ট দেখাইতে হয়? সুন্দরবনের পানি দিয়ে কুমিরটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশের ঢুকে হরিণ শিকার করতে আসে, ওর কি পাসপোর্ট লাগে? ওর পরিচয় লাগে? এনআইডি লাগে? লাগে না কেন? মানুষের কেন লাগে? বিএসএফ কেন আমাকে মারে? আমার লাশ কেন ঝুলায় রাখে? আমার ফেলানিকে কেন ঝুলায় রাখে? এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দা না নাগরিক, এটা বুঝতে হবে যে আপনাদেরকে মানুষ অপর আপনাকে কিভাবে ট্রিট করে। তো বাংলাদেশে কোনো নাগরিক নাই। বাংলাদেশে আমি শুধু দেখি বাসিন্দা। আমরা 20 কোটি মানুষ আছি এখানে, আমরা খাই দাই পশু পাখির মতো জীবনযাপন করি, আমরা নড়াচড়া করি না। আমার তাতে কি দেখবেন একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউড আছে বাংলাদেশের তরুণদের। আনটিল জুন জুলাই আগের কথা বলছি। লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউডটা কি দেখবেন, ওইখানে এসালামের 8টা ব্যাংক দখল করে ফেলছে, তো আমার কি, আমার অ্যাকাউন্টে দেখে আমি চেক করে দেখলাম আমার টাকা আছে। এইরকম একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এসালম এখান থেকে 8টা ব্যাংক থেকে 20-30 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার 3,10,000 টাকা ছিল, আছে তো টাকা। এসালম টাকা চুরি করলো কেন? কথা ঠিক না? কারণ ব্যক্তিগতভাবে কেউ বলছে যে আমার টাকা অ্যাকাউন্টে নাই ভাই, টাকা চুরি হয়ে গেছে। এই পার্থক্যটা এই দেশের মানুষ বোঝে না যে এসালম টাকাটা নিল কোথেকে, এবং তর্ক করে। বহু বলদ দেখছি আমি যারা এসে আমার সাথে তর্ক করছে, বলে ভাই আমাদের কারো টাকা তো চুরি হয়নি, টাকা তো আছে, এসালম টাকা নিল কোথেকে। এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য, ওই কুমিরের পার্থক্য যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খাইলাম না ভারত অংশে গিয়ে হরিণ খাইলাম, ওর তো কোনো সেন্স নাই। তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে
যে আপনি এই লড়াইগুলো বুঝবেন, আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে, যে কে আপনাকে মারে এবং কেন মারে, কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয়। ছাগলের জন্য নেগোসিয়েট করছে, দেখছেন আপনারা? বিএসএফ বিজিবি বসে ছাগল নেগোসিয়েট করে নিয়ে আসছে হোয়াইট পতাকা মিটিং করে, দেখছেন আপনাদের চোখে? লাশ নেগোসিয়েট করে আনা যায় না কেন? তাহলে আপনার দাম বেশি না ছাগলের দাম বেশি? কারণ আপনারা নাগরিক না। কথা খারাপ লাগতে পারে, আপনারা যে ফ্যাক্টস, আপনারা যে সিটিজেন না, এটা না বুঝলে লড়াইটা করতে পারবেন না। আবার সাবমিট করবেন, আবার সারেন্ডার করবেন, আবার নতুন ফ্যাসিবাদীদের দাসত্ব করবেন। যদি পুরাতন ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো বোঝেন, না বোঝেন, আপনার ফেইলিউর গুলো না বোঝেন, কোথায় কোথায় লড়াই আবার চালায় যেতে হবে সেটা না বোঝেন, নাগরিক আরেকটা জায়গা বুঝাই দিয়ে আপনাদেরকে নাগরিক না কেন আপনারা আমরা সবাই মিলে। বাংলাদেশে ইলেকশন কমিশনের একটা ভোটার তালিকা আছে 12,10,00,000। পৃথিবীর অধিকাংশ দেশে 12,10,00,000 মানুষই নাই। এখন আমি নির্বাচিত অনেক জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেছি যে আপনারা শুধুমাত্র একটা লিফলেট করে দেবেন যে আপনি নির্বাচন করছেন, বাজারে মাইকিং করে দেবেন অথবা লিফলেট ছাটাই দেবেন এক জায়গাতে, কোনো টাকা পয়সা খরচ করবেন না, এবং ওখানে বলা থাকবে যে আপনি নির্বাচিত হলে কি করবেন। নিজ দায়িত্বে, নিজ খরচে, নিজের অটো ভাড়া দিয়ে শীতের সকালে আধা লুঙ্গি পরিয়া ভোট দিতে আসবেন এমন জনগোষ্ঠী কতজন? কোন নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে বলেন নাই 5 থেকে 10% ভোট হবে। তাহলে আপনার দেশে আনন্দ ঘন পরিবেশে 87% ভোট পড়ে কিভাবে? 73% ভোট, 77% ভোট, 69% ভোট, উহারা কাহারা? আপনার দেশে কুদ্দুস বয়াতিকে দিয়ে, মমতাজকে দিয়ে গানের কনসার্ট করাইতে হয় না নির্বাচনের সময়? কেন? ফুসপানি খাওয়াইতে হয় কেন? পান, বিড়ি, সিগারেট খাওয়াইতে হয় কেন? বিরিয়ানি খাওয়াইতে হয় কেন? অটো পাঠাইতে হয় কেন? অটোতে আনতে হয় কেন? অটোতে নিতে হয় কেন? নাগরিক হলে তো আপনাকে নিতে না পাওয়ার কথা নতো। যদি কেউ নাগরিক হয়, তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে, এটা কি তার জন্য সম্মানজনক? লজ্জাজনক না? বিড়ি খায়া, মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের, কোন লেভেলের একটা প্রি মডার্ন লেভেলে আমরা জনপদে বাস করছি? কেভ এইজ পড়ছেন না আপনারা ছাত্ররা? গুহা যুগে পড়ছেন না যে আপনাদের ব্রেন ফাংশন করতো না, এরকম ছিল? যেই জনপদের অধিকাংশ জনগোষ্ঠীকে নুসরাত ফাতে আলী খানের মতো, নুরা ফাতির নাচ দেখায়া, শাহরুখের গান গাওয়ায়া, মমতাজের লালায়া দিয়া, কুদ্দুস বায়াতির চুল দিয়া ডাইকা ডাইকা ভোটে আনতে হয়, ইলেকশন কি আনন্দ ঘন পরিবেশে হয়? নির্বাচন কি একটা আনন্দ? নির্বাচন কি কনসার্ট? মহসিন হলের মাঠে, টিএসসির মাঠে কনসার্ট? ইলেকশন, পলিটিক্স, স্টেট, ডেমোক্রেসি, ভোট, এগুলো তো কনসার্ট না, সিরিয়াস বিজনেস। আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম, আমি কোনোদিন পড়ি নাই যে আনন্দ ঘন পরিবেশে লন্ডনে নির্বাচন হয়েছে, আনন্দ ঘন পরিবেশে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। পড়ছেন কোথাও? গিয়ে দেখেন তো, ইংলিশ পত্রিকাগুলো তো পড়েন তো, যে ফেস্টিভ মুড ইলেকশন হয়েছে। কোথাও হয়নি, বিকজ ইলেকশন ইজ সিরিয়াস বিজনেস। কেন হয় এখানে? কারণ আপনারা নাগরিক না, আপনারা থাকেন আর কি ওই বাঘ, সিংহ, কুমিরের মতো এই দেশে থাকেন আর কি। আল্লাহর রাস্তায় জন্মাইছেন, খায়া থাইকা খায়া বিয়া শাদী কইরা বাচ্চা পয়দা কইরা কবরে চলে যেতেছেন। নাগরিক হলো যে ফ্যাক্টস মেক করে। ক্লাইভ লয়েড মারা গেল না, জর্জ ফ্লয়েড মারা গেল না কয়েক বছর আগে? দেখেছেন না আমেরিকাতে পুলিশ হাঁটু দিয়ে পিষে যে একটা কালো মানুষকে, কৃষ্ণাঙ্গ মানুষকে মেরে ফেললো। সারা ইউরোপ আমেরিকা জুড়ে বিদ্রোহ হয়েছে না? কেন বিদ্রোহ কারা করছে? কালো মানুষরা করছে? মিছিল করছে কারা? প্যালেস্টাইন ইস্যুতে সারা আমেরিকান ইউনিভার্সিটি গুলো যে শাটডাউন হয়ে গেল, মিছিল করছে কারা? মুসলমানরা, আরবরা? কারা করছে? কেন করছে তারা? কনসিয়াসনেস এর কারণে করছে, বিবেকের কারণে করছে। যেটা স্ট্রাইক দেয়ার কনসিয়াসনেস, ইটস রং। আর আপনার জনপদে দেখেন, আপনারাই চিন্তা করে দেখেন, প্লাস্টিক খায়া দিব্যি, ফুচকা খাইতেছে, পানের পিক ফেলতেছে দেশের মানুষ, দিব্যি ফেলতেছে, বড় বড় 1-1.5 কোটি টাকার গাড়ি দেখছি। আমি এমনও দেখছি গাড়ির গ্লাস থেকে নেপি ফালাই দিচ্ছে রাস্তায়, ঢাকা শহরে, গুলশানে 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালাইতেছে, কিন্তু ওই কুমিরের মতো বিশাল দামি একটা হরিণ খাইতেছে। ভারতে বসে খাইতেছে না বাংলাদেশে বসে খাইতেছে? বস নাই। হে মনে করে যে গুলশানের রাস্তায় ফালাইলাম নেপি, কেউ না কেউ তাই সে ক্লিন করবো। নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মে।
এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।